বিশ্ব বাংলা 24 টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। এই করোনা মহামারীর সময়ে যে যেখানে আছেন সবাই করোনা বিধি মেনে চলাফেরা করুন, কাজ করুন, সেটা প্রত্যাশা করছি এই জানা অজানা অনুষ্ঠানের শুরু থেকেই। আপনারা জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটা টেলিভিশন স্টেশন। এখান থেকে বিশ্বে যত বাংলাভাষী মানুষ আছেন যেখানে, তাদের জন্য এই মূলত এই অনুষ্ঠান বাঙালি সংস্কৃতিকে প্রবাস প্রজন্ম জাগ্রত রাখার পাশাপাশি প্রিয় মাতৃভূমি যারা যে দেশ থেকে এসেছেন প্রবাসে, তাদের দেশের পরিস্থিতির সাথে যেসব দেশে অবস্থান করছেন, বিশেষত আমরা যারা যুক্তরাষ্ট্রে আছি, সেই দেশের পরিস্থিতির একটা আলোচনা, পর্যালোচনা এবং কিভাবে শান্তি সমৃদ্ধির পথে এই মানবতা এগিয়ে যেতে পারে তারই আলোকে এই জানা অজানা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক অঞ্চল তথা যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মানবাধিকার সংগঠক, অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে সোচ্চার একজন মানুষ, একজন শিক্ষক, ডক্টর পার্থ ব্যানার্জি। ডক্টর পার্থ ব্যানার্জিকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। পার্থদা, আমরা আজকে যেহেতু প্রথম অনুষ্ঠান, সুতরাং আমরা শুরুটা করতে চাচ্ছি এই যে সমসাময়িক একটা প্রসঙ্গ, এই যে ইউক্রেনকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা শুরু হয়েছে, যেটি কিছুদিন আগে থেকেই চলছিল তাইওয়ানকে ঘিরে চীনের সাথে যুক্তরাষ্ট্রের। এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, এটা যদি অব্যাহত থাকে, যদি এর শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিসমাপ্তি না ঘটে, তাহলে এর থেকে এই যে আমরা যে সমৃদ্ধির আকাঙ্ক্ষায় প্রতিনিয়ত কাজ করতেছি, ভাইরাসের সাথে লড়াই করতেছি বেঁচে থাকার জন্য, সুন্দর ভবিষ্যতে কি বলে সুন্দর ভবিষ্যতে এগিয়ে চলার জন্য, তাহলে সেটা কতখানি ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। কারণ আমরা গত 2 বছর ধরে যে ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি করোনার কারণে, সেইটা আমাদের বহু পরিচিত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আমাদের মতন বাঙালিরা, আমরা যারা এই দেশে এক পা দিয়ে আর আমাদের মাতৃভূমিতে এক পা দিয়ে আমরা প্রতিনিয়ত বসবাস করি, আমাদের কাছে এটা আরো বেশি কষ্টের। কারণ আমরা দুই দেশ থেকেই প্রিয় মানুষের মৃত্যুর খবর পাই এবং আমাদের অসুস্থতার খবর পাই, সর্বশান্ত হয়ে যাওয়ার খবর পাই, নানান বিপর্যয়ের খবর পাই। তার মধ্যে দিয়ে আমাদেরকে জীবন কাটাতে হয়। এই সময় যখন সেই সংকটটা, অনেক বিজ্ঞানী মনে করছেন যে হয়তো একটা আশার আলো দেখা যাচ্ছে এবং সেই সংকটটা হয়তো শেষের দিকে আসছে, যার পরে হয়তো একসময় এই মহাবিপর্যয় বন্ধ হবে, শেষ হবে। সেই সময়তেই সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধ এবং হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে। আর তাতে সেই চিরকালের মতো এখনো সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে সমস্ত বিধ্বংসী যুদ্ধ ব্যবসা, তারাই তার পেছনে যুক্ত। যে জিনিসটা আমরা বহুকাল ধরে দেখে আসছি। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়তেও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার শাসক শ্রেণীর ভূমিকা কি ছিল। সেসব কথা আমরা যারা সেই দিনগুলোর মধ্যে দিয়ে গেছি, আমরা কখনো ভুলতে পারি না। আজকের নতুন প্রজন্ম, তারা সেই দিনের কথা তেমন জানে না, তারা সেই ইতিহাসটা তাদেরকে শেখানো হয় না। তারা আমেরিকা সম্বন্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে তারা একটা ফ্যান্টাসি নিয়ে চলে। আসল মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসক শ্রেণীর যে চেহারা, যেটা আমি বহু লেখার মাধ্যমে, আলোচনার মাধ্যমে বলার চেষ্টা করেছি,
আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর আছি, আমরা দেখেছি যারা মানুষের সঙ্গে কাছ থেকে মিশেছি, আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশ, ভারতের সাধারণ মানুষের কোনো তফাৎ নেই। তারা সকলে একই সেই সংগ্রাম করে যাচ্ছে, জীবন সংগ্রাম করে যাচ্ছে। তাদের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, বেদনা, স্বপ্ন সবকিছু একই রকমের। কিন্তু এবং তাদের সম্পর্কে আমাদের কোনো রকম অভিযোগ নেই। কারণ আমরা তাদের বন্ধু, তারা আমাদের বন্ধু। তাদের সাথে আমরা বসবাস করি, ওঠা-বসা করি, চলাফেরা করি। আমি দীর্ঘকাল মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নে আমি পড়িয়েছি। সদ্য অবসর নেওয়ার আগে পর্যন্ত আমি তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি। একজন মার্কিন শ্রমিকের সঙ্গে পুরুষ বা মহিলা আর একজন বাঙালি বা ভারতীয় শ্রমিকের কোনোই পার্থক্য আমি কখনো দেখিনি। তাদের জীবন একই রকমের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণীর চেহারাটা একেবারেই অন্য। এবং তারা সারা পৃথিবীতে সেই ২য় মহাযুদ্ধের পর থেকেই তারা এই যুদ্ধের ব্যবসাটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এবং তার মাধ্যমে তারা তাদের এই সুপার পাওয়ার আ পরাশক্তি যে স্ট্যাটাস সেটা তারা অর্জন করেছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এমনই অবস্থা, অর্থনীতি ভেঙে পড়েছে কোভিডের কারণে। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ, প্রায় ৯ লক্ষ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছে এবং ৮,৭০,০০০ আজ অর্থনীতি পর্যন্ত। হ্যাঁ, প্রায় ৯ লক্ষ। এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা চেহারা, আসল যে ভেতরকার যে একটা কুৎসিত চেহারা, সেটা সারা পৃথিবীর সামনে উলঙ্গ হয়ে গেছে। এখন সেইটার হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যে মর্যাদা, যে তথাকথিত বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তির যে মর্যাদা, সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এই যুদ্ধের বাতাবরণ তৈরি না, করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এটা কি মর্যাদা পুনরুদ্ধারের কথা বলা ঠিক হবে, নাকি মুরলীপনায় আবার প্রত্যাবর্তনের একটা প্রয়াস বলা যেতে পারে? ওই আপনি যেটা বলছেন এই মানে যেহেতু একেবারেই আমরা ওটাই খাঁটি সঠিক কথা। ইনফরমেশনটা সাধারণ মানুষের কাছে দিতে চাই বিশ্ব বাংলা 24 এর সাধারণ মাধ্যমে। মানুষের কাছে যে ইনফরমেশনটা দিতে হবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যে সমস্ত পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে তারা নানানভাবে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে চাইছে আজকে, আ আ তার মানে এই নয় যে আ ভ্লাদিমির পুতিন একজন মানে দেবদূতের ভালো মানুষ। ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, ভালো মানুষ। মোটেই তা নয়। তার মধ্যেও ভয়ঙ্কর ধরনের স্বৈরতান্ত্রিক একটা বাসনা আছে এবং তিনি আস্তে, আস্তে সেই কথায় আমি আসছি একটু ১ মিনিট পরে। একটা সেই জায়গাতে তিনি রাশিয়াকে নিয়ে গেছেন। আ সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রাশিয়াতে একজন অত্যন্ত দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত এক আ আ উম প্রেসিডেন্ট আ ছিল। তার নাম ছিল বরিস ইয়েলসিন। বরিস ইয়েলসিনের দুর্নীতিতে মানুষ যখন একেবারে সম্পূর্ণভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে, ক্রুদ্ধ, বিরক্ত, হতাশ হয়ে পড়েছে, তখন এই পুতিন তখন সেখানে আ প্রাইম মিনিস্টার হিসেবে রাশিয়াতে ১ম এ নির্বাচিত হন এবং রাশিয়ার সিস্টেমে প্রাইম মিনিস্টারের তেমন কোনো ক্ষমতাই থাকে না। আসল ক্ষমতা হুম, হচ্ছে প্রেসিডেন্টের হাতে। কিন্তু প্রেসিডেন্ট। ১৯৯৯ সালে চেচেন গোষ্ঠীর ওপরে হাঙ্গামা সৃষ্টি করে এবং তাদের একটা মানে পরিকল্পিতভাবে একটা হিংসার পরিবেশ, একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে, কারণ চেচেন একটা ক্ষুদ্র একটা গোষ্ঠী, তাদের তাদের উপরে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া। সারা পৃথিবীতেই আমরা যেটা দেখে আসছি যে একটা ক্ষুদ্র গোষ্ঠীর উপরে সমস্ত রকমের দোষ চাপিয়ে দিয়ে শাসক শ্রেণী তাদের আ শত্রু চিহ্নিত করে, বলির পাঠা চিহ্নিত করে তাদের শাসন ক্ষমতা আরো বেশি বিস্তার করতে সক্ষম হয়। যেটা আমেরিকাতে ইমিগ্রেন্টদের উপরে হয়েছে, যে ভারতবর্ষে এই মুসলমানদের উপরে হচ্ছে। জায়গাতে আমরা সেই একই খেলা দেখতে পাচ্ছি। মডেলটা সেই ১৯৩০ এবং ৪০ এর দশকে হিটলার জার্মানিতে ইহুদিদেরকে চিহ্নিত করে, শত্রু চিহ্নিত করে তাদের উপরে একেবারে বীভৎস অত্যাচার চালিয়েছে। সেই একই খেলা চলছে এই চেচেনদের একটা জঙ্গি হামলা চালিয়ে ৩০০'র ওপর নিরীহ মানুষকে হত্যা করে। সেইখানে পুতিন তখন প্রেসিডেন্ট হিসেবে
ক্ষমতায় আসে এবং তারপর থেকে তার সেই স্বৈরতান্ত্রিক বাসনা চরিতার্থ করার জন্য সে একটার পর একটা বীভৎস তান্ত্রিক ধ্বংসের কাজ চালিয়েছে, সাংবাদিক হত্যা, মানবাধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘন, এই সমস্ত পুতিন করে এসেছে। এখন এখন পুতিনের রাশিয়াতে অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর খারাপ এবং রাশিয়াতে কোভিড এর কারণে অনেকে বলছে, নতুন আমি নেচার পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি কয়েকদিন আগেই, সেখানে বলা হচ্ছে যে এখন নাকি রাশিয়াতে সারা পৃথিবীর মধ্যে কোভিড এর মৃত্যুর সংখ্যা সবচাইতে বেশি। তো এইসব কারণে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এবং ব্রাজিল আর ইউকে, এই দেশগুলোর অবস্থা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ এবং প্রত্যেকটা দেশেই দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি একটা স্বৈরতান্ত্রিক শক্তি প্রচন্ডভাবে তারা মাথাচাড়া দিয়েছে। আমেরিকাতে আমরা ট্রাম্পের শাসন আমরা দেখেছি এবং আ আম আশঙ্কা করা হচ্ছে যে ২০২২ এর মধ্যবর্তী নির্বাচনে আবার ট্রাম্পের আ যে অনুগামী তারা কংগ্রেস দখল করবে, এরকম মনে করা হচ্ছে। ভারতবর্ষে আমরা দেখছি এই মোদি জমানাতে মুসলমানদের উপরে এবং দলিতদের উপরে, সংখ্যালঘুদের উপরে কি বীভৎস অত্যাচার চলেছে। ব্রাজিলে আমরা দেখছি এই বোলসোনারো বলে একজন ভয়ঙ্কর একটা স্বৈরতান্ত্রিক লোক, সে ওখানকার গরিব মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে এবং রেন ফরেস্ট ধ্বংস করে দিচ্ছে। সব মিলিয়ে ইউকেতে আমরা দেখছি এই বরিস জনসনের মতন একটা ভাঁড়, সে ওই ট্রাম্পের স্টাইলেই সেখানে শাসন জারি রেখেছে। আর রাশিয়াতে আমরা দেখছি এই ভ্লাদিমির পুতিন। এই সমস্ত এই প্যাটার্নটা, এই যে বিশ্বায়িত যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটার কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ইউক্রেন হচ্ছে এই খেলাটার একটা বলির পাঁঠা। আজকে ইউক্রেন যেহেতু রাশিয়ার অঙ্গুলি হেলনে চলতে চায় না এবং সে যেহেতু পশ্চিমী শক্তির সঙ্গে বেশি ওঠা বসা করতে চায়, সুতরাং ওরা চাইছে যাতে ইউক্রেনকে যে করেই হোক তারা যাতে সামরিক শক্তির তলায় যাতে নিষ্পেষিত করতে পারে। আর এদিকে ন্যাটো, যারা নাকি ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনে, তারা চাইছে যে কি করে ইউক্রেনকে আরো রাশিয়ার বিরুদ্ধে লড়াই তারা চালিয়ে যেতে পারে। তার জন্য ইউক্রেনে তারা ওই ন্যাটোর ক্ষমতা জারি করার জন্য তারা ইউক্রেনকে সমর্থন করছে। আর ওদিকে রাশিয়া চাইছে, পুতিনের রাশিয়া চাইছে যাতে ইউক্রেনে কি করে প্রো রাশিয়ান যে সমস্ত জঙ্গি বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে তারা যাতে কি করে লড়াইটা চালিয়ে যেতে পারে। এই জিনিসটা সেই ৯৪ সাল থেকে আজ পর্যন্ত চলছে। ৯৪ সালের কথাটা এই কারণে বলছি যে ৯৪ সালে প্রথম ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া বলে একটা অন্তরীপ দখল করে নিয়েছিল, যেটা সমস্ত আন্তর্জাতিক নিয়ম কানুন, আইন কানুনকে লঙ্ঘন করে তারা সেটা করেছিল। সেই থেকে এই ইউক্রেনের সঙ্গে এই যে একটা অস্থির একটা অবস্থা, সেই অবস্থাটা চলছে। সেখানে একদিকে রাশিয়ার মদত আছে, আরেকদিকে আমেরিকা এবং ন্যাটোর মদতে সেখানে একটা সামরিক অস্থিরতা জারি করে রাখা হয়েছে। ঠিক সেই একইভাবে দেখবেন তাইওয়ানের কথা আপনি বললেন, তাইওয়ানও সেই ঠিক একই খেলা। মানে অর্থাৎ মানুষের দৈনন্দিন যে সমস্ত আসল যে সমস্যাগুলো, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, রুটি-রুজি, পরিবেশ এবং জলবায়ুর এই ভয়াবহ একটা বিপর্যয় যাতে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে বসেছে বলে মনে করা হচ্ছে, সেই সমস্ত বিষয় থেকে, জরুরি বিষয় থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই সমস্ত শাসক শ্রেণীগুলো তারা সারা পৃথিবীতে এই একটা ত্রাস এবং যুদ্ধের এবং হিংসার পরিবেশ সৃষ্টি করে রেখেছে, যার আসলে কি পরিণতি সেটার হচ্ছে জন্যই নাকি এই যুদ্ধের দামামা বাজিয়ে কিংবা এই ধরনের পরিস্থিতি তৈরি করে তারা অস্ত্রের ব্যবসাটাকেও আরো প্রসার ঘটাতে চাচ্ছে? অস্ত্রের ব্যবসা তো সঙ্গে সঙ্গে চলছেই। ওই যে প্রথমেই আমি বললাম যে দেখুন, আজকে ১৯৪৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আজকে ২০২২ সাল পর্যন্ত যদি আপনি ইতিহাসের পাতা উল্টে দেখেন, আপনি দেখবেন যে এমন কোনো একটা বছর যায়নি যে বছর মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যুদ্ধ বাধায়নি বা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকেনি। এবং আমেরিকার আজকেও এই বাইডেনের প্রশাসনেও যদি আপনি দেখেন যে বাইডেন প্রশাসনের যে প্রথম বাজেট, সেই প্রথম বাজেটে যুদ্ধের জন্য যে বরাদ্দ করা হয়েছে বাজেট, সেটা ট্রাম্পের যুদ্ধের বাজেটের আমলের চেয়েও থেকেও বেশি। বেশি, আমলের না চাইতেও তাহলে বেশি। আমরা
আমরা যে মানে পরিবর্তনের জন্য আমেরিকানরা ট্রাম্পকে পরিত্যাগ করলো, বাইডেনকে আনলো হোয়াইট হাউসে, তাহলে সেই প্রত্যাশার পরিপূরক তো কোনো কিছুই ঘটছে না। তাহলে পার্থক্যটা কোথায় ট্রাম্প আর বাইডেনের মধ্যে? পার্থক্য পার্থক্য হচ্ছে ওই যে আমরা আমরা যারা এদেশে দীর্ঘকাল রাজনীতিতে যুক্ত আছি, আমরা চিরকালই বলে আসছি যে একটা হচ্ছে খুব মানে হার্ড লিকার আর একটা হচ্ছে সফট লিকার। দুটোই সফট শরীরের লিকার। পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, এটা হচ্ছে হুম, একটা হুম। সফট লিকার। মানে এইটা খেলে ওইটা খেলে আপনি সঙ্গে, সঙ্গে মরে যাবেন আর এটা খেলে আপনি একটু দেরিতে মরবেন। এই হচ্ছে দুটোর দেরিতে। মধ্যে তফাৎ। আর কোনো তফাৎ তো আমি দেখি না। না, এই উত্তেজনার যদি আরো যদি তুঙ্গে উঠে, যদি সত্যি সত্যি যুদ্ধ লেগেই যায়, তাহলে এর প্রভাবটা আমাদের যে আমরা মাতৃভূমির ব্যাপারে তো সবাই উদ্গ্রীব, ভারত বাংলাদেশ, তাইলে তা সেখানে কি ধরনের অবস্থা তৈরি হতে পারে এর পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়? মারাত্মক, মারাত্মক অবস্থা, মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। দেখুন, যেকোনো আজকের পৃথিবীতে আমার গুরু আ অধ্যাপক নোম চমস্কি যে দুটো আ আম ভয়াবহ আ উম বিপর্যয়ের কথা আমাদের সামনে বারবার করে বলছেন মানবজাতির পক্ষে। একটা হচ্ছে তার হচ্ছে পরিবেশ এবং জলবায়ু বিপর্যয়, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। সেটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা। আজকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ এবং ন্যাটোর অন্যান্য দেশগুলো তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সকলের হাতেই প্রায় রয়েছে। আজকে যদি এবং কেউ ইচ্ছাকৃতভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে আমরা কেউ মনে করি না। কারণ সেটা হবে একটা চরম মূর্খতা এবং মানবজাতি মানে সম্পূর্ণভাবে বিনষ্ট হবে। সুতরাং সেই রাস্তায় হয়তো আ ইচ্ছাকৃতভাবে কোনো সামরিক শক্তি হয়তো যাবে না। কিন্তু আ এখন এত রকমের সন্ত্রাসবাদী শক্তি সারা পৃথিবীতে দানা বেঁধেছে এবং সেই শক্তিগুলোকে সৃষ্টি করা এবং তাদেরকে লালন-পালন করা পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত খুব বেশি আছে। এটা আমরা সবসময় জানি। আমরা সেই বাংলাদেশের যুদ্ধের সময় থেকে আমরা দেখে আসছি। আজকে ভারতে ইন্দিরা গান্ধীর হত্যার সময় কিভাবে তার পিছনে সিআইএর হাত ছিল আমরা দেখে এসেছি। আমরা পাকিস্তানে যে ১ টা ২ টো গণতান্ত্রিক সরকার এই এতগুলো বছরের সামরিক আ আ অত্যাচারী আ সামরিক শাসনের মধ্যেও যে ২-১ টা গণতান্ত্রিক সরকারকে আমরা দেখেছি তার মধ্যে এই বেনাজির ভুট্টোর কিভাবে তার হত্যা হয়েছিল, তার পেছনে কারা ছিল। এসব কিছুর জন্যে আমরা যদি দেখি, পর্যালোচনা করি, যে কথাগুলো আমাদের দেশের সাধারণ মানুষ জানতে পারে না বা আমাদের এই আমেরিকার মিডিয়াতে কখনো যেটা বলা হয় না, সেটা হচ্ছে এই সবকিছুর পেছনেই এই সমস্ত লুকোনো শক্তির অঙ্গুলি হেলন কাজ করেছে। এবং সেইখানে দেখা যাচ্ছে যে আজকে যদি এই যুদ্ধ কোনো রকম একটা যদি যুদ্ধ বাধে, সেই যুদ্ধতে যদি কোনোভাবে এই পারমাণবিক অস্ত্রের অপপ্রয়োগ হয়, তাহলে তার ১ম কথা তার পরিণতি যে কি ভয়াবহ হবে সেটা আমরা সকলেই ভয়ানক। জানি। কিন্তু সেটা যদি নাও হয়, সেটা যদি হয় তাহলেও ১ম কথা হচ্ছে জলবায়ু এবং পরিবেশের বিপর্যয় আরো বেশি ত্বরান্বিত হবে। কারণ এই যুদ্ধের কারণে যে ভয়ংকর ধরনের মানে বায়ুমণ্ডলে যে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছড়িয়ে যাবে যেটা ধরুন হুম, ভিয়েতনামের যুদ্ধের সময় আজ থেকে ৫০ বছর আগে আমেরিকা যে এজেন্ট অরেঞ্জ নামে যে কেমিক্যাল রাসায়নিক স্প্রে করেছিল সাধারণ কৃষকদের চাষবাস সমস্ত কৃষি জমিকে ধ্বংস করে দেওয়ার জন্যে। তার হুম, পরিণতিতে শুধু যে কৃষি জমি ধ্বংস হয়ে গিয়েছিল তাই নয়, সাধারণ ভিয়েতনামিজ মহিলারা তারা এখনো পর্যন্ত ৫০ বছর পরেও তারা বিকলাঙ্গ সন্তান উৎপাদন করছে। সন্তানের জন্ম দিচ্ছে। হ্যাঁ? এই সমস্ত জিনিসগুলো তো তখন আজকে রাসায়নিক অস্ত্র বা আজকে যে ক্ষেপণাস্ত্রের যে চেহারা, আজ থেকে ৫০ বছর আগে তো তারা ছিল শিশু। সেই সময় যদি সেই ধরনের ভয়াবহ ঘটনা ঘটে থাকতে পারে, যার ফল এখনো পর্যন্ত পরিণাম ভিয়েতনামে সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। তাহলে আজকের যে বললেন। অস্ত্রের যে চেহারা, আজকের যে হ্যাঁ, ক্ষেপণাস্ত্রের চেহারা, আপনার তাতে যে আপনার কথায় কি তো আপনি উল্লেখ করেছেন
যেমন আমরা যেটা দেখেছি, আমরা যেহেতু এখনো বেঁচে আছি, ৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তদানীন্তন নিক্সন প্রশাসন। অথচ এই দেশের সাধারণ মানুষ এবং আমাদের টেড কেনেডি সিনেটর সহ অনেক জনপ্রতিনিধি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তো এই যে হুম, বিষয়গুলো, এখন যারা হোয়াইট হাউসে, কিছুদিন আগে ছিল ট্রাম্প, তিনিও কিন্তু জনগণের দ্বারাই নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। এখন বাইডেনও জনগণের দ্বারাই নির্বাচিত প্রেসিডেন্ট। তাহলে যখন তারা এই হোয়াইট হাউসে কিংবা ক্যাপিটল হিলের বাইরে থাকে, তখন তারা সাধারণ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয়। যখনই তারা ওই জায়গায় যায়, একটা ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখনই তাদের চেহারাটা ভিন্ন রকম হয়। এটা আপনার কি, আপনি এটা কিভাবে বিবেচনা করেন? এটা কেন হয় বলে আপনার মনে হয়? আপনি তো বহুদিন থেকে এইটা আমেরিকার রাজনীতির সাথে জড়িত। এইটার প্রধান কারণ হচ্ছে যে আমেরিকার আজকের নির্বাচনী যে পদ্ধতি সেটা এমন করে ফেলা হয়েছে যে আজকে আমেরিকাতে সত্যিকারের যারা গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের আম আ জীবনের কথা, তাদের তাদের জীবন সংগ্রামের কথা, তাদের কষ্টের কথা, তাদের অর্থনীতির কথা, তাদের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুর কথা যে সমস্ত নেতারা ভাবনা চিন্তা আসলে করেন। এমনভাবে ইলেকশন সিস্টেমটা করে ফেলা হয়েছে এবং ইলেকশন সিস্টেমটার পিছনে এত বেশি বিলিয়ন, বিলিয়ন ডলার কর্পোরেট শক্তি তাদের অর্থ সেখানে আ কাজে লাগানো হয় যে একেবারে সাধারণ মানুষের জন্য যারা কথা বলেন তাদের ওই প্রাইমারির গণ্ডি পেরিয়ে এসে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হওয়ার কোনো অবকাশই থাকে না। এইটা আমরা গত ২ বারের নির্বাচনে বার্নি স্যান্ডার্স এর ক্ষেত্রে আমরা এটা দেখেছি। হ্যাঁ? এইটা চিরকালই এরকম চলে আসছে। যে এই প্রাইমারি সিস্টেমটাকে এমনভাবে করে ফেলা হয়েছে যে এখানে যদি আপনার মানে বিশাল, বিশাল অঙ্কের যদি অর্থ যদি আপনার না থাকে, তাহলে আপনার পক্ষে প্রেসিডেন্ট হওয়ার জন্যে নির্বাচিত হওয়ার তো দূরের কথা, আপনি প্রাইমারির বাধা ডিঙিয়ে এসে আপনি ক্যান্ডিডেট হিসেবে প্রার্থী হিসেবেই আপনি সেখানে দাঁড়াতে পারবেন না। ব্যালটে আপনার নামটাই ছাপা হবে না। সুতরাং এই সমস্ত নির্বাচনী সিস্টেমটাকে এরা এরকমভাবে একেবারে কুক্ষিগত করে ফেলেছে কর্পোরেট আমেরিকা। এবং এই রিপাবলিকান পার্টি বলুন আর ডেমোক্রেটিক পার্টি বলুন, আজকে আপনি যদি এদের ইতিহাস দেখেন তাহলে আপনি দেখবেন যে কিছু, কিছু রাজনীতিবিদ ছাড়া হুম। বেশিরভাগই তারা ওই কর্পোরেট আমেরিকারই প্রতিনিধিত্ব করে আসছে। তারা তারা মুখে অনেক বড়, বড় কথা বলে বটে কিন্তু যখন তারা আপনি যেটা বললেন, যখন তারা আসলে ক্ষমতায় আসে তখন রিপাবলিকানদের মধ্যে তো সেটা একেবারে প্রকাশ্যভাবে উলঙ্গ হয়ে দেখা দিয়েছে মানে গত নগ্ন, কয়েক নগ্নভাবে প্রকাশ পায়। নগ্নভাবে প্রকাশ পায়। আর ডেমোক্র্যাটদের মধ্যে সেইটা অতটা নগ্নভাবে প্রকাশ না পেলেও বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে তাদের যে আসল যে আমেরিকার কর্পোরেট শক্তির ওছি হিসেবে যে তারা কাজ করছে, সেইটা বারবার, বারবার করে আরো বেশি প্রকাশ্য হয়ে পড়ে। এবং বাইডেনের কাছ থেকে, বাইডেন প্রশাসনের কাছ থেকে সেইজন্যে আমার কোনো কালেই বিশেষ কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু যেহেতু ট্রাম্পের মতো একটা দানবকে পরাস্ত করা আমাদের কাছে সবচাইতে প্রধান উদ্দেশ্য ছিল, ফলে আমাদের হাতে আর কোনো আ উপায় ছিল না বাইডেনকে ভোট দেওয়া ছাড়া। না, ট্রাম্পকে হটানোর জন্য, ট্রাম্পকে সরানোর জন্য বাইডেনকে বেছে নিলেন। কিন্তু বাইডেনের যে নির্বাচনী অঙ্গীকারগুলি ছিল, তার অন্যতম একটা ছিল, যেহেতু আমরা অভিবাসী সমাজের আ মধ্যে আছি, এই যে কাগজপত্রহীন যে ১১ মিলিয়ন মানুষ আছে যুক্তরাষ্ট্রে, তাদেরকে তিনি কোনো না কোনোভাবে গ্রিন কার্ড প্রদানের মাধ্যমে সিটিজেনশিপ প্রদান করবেন বলে ক্ষমতা গ্রহণের দিন তার যে ১০০ দিনের একটা অগ্রাধিকার তালিকা সেখানেও ছিল। তারপরে ৩৬৫ দিন অতিবাহিত হলো। সেটা কিন্তু আমরা কার্যকর হতে দেখলাম না, এবং এটা আদৌ হবে বলে মনে হয় না। তাহলে তাহলে আমারও সাধারণ মনে হয়। অভিবাসীরা তারা কার উপর ভরসা রাখবে? আপনার কি মনে হয় এই যে তারা একটা বাইডেনের যে অবস্থা, এর পরিপ্রেক্ষিতে কি আসছে নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন, সেখানে কি ডেমোক্রেটদের আসন সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন? না, আমি মনে করি যে চা উ ২০২২ সালের নভেম্বরে যে অন্তর্বর্তী নির্বাচন হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে, সেইখানে আ আ ডেমোক্রেটিক পার্টির ভরাডুবি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার কারণ হচ্ছে আ কেবলমাত্র আ উম উম ১ টা ২ টো ইস্যু তো নয়। কোভিড এর কারণেও
এদেশের বিশাল সংখ্যক মানুষের মধ্যে একটা বিজ্ঞান বিরোধী, আধুনিকতা বিরোধী, ভ্যাকসিন বিরোধী একটা চোরাস্রোত কাজ করছে। তারা সবাই আ একেবারে সংঘবদ্ধভাবে বাইডেনের বিরুদ্ধে ভোট দেবে। তারপরে এই কোভিডের কারণে এদেশের অর্থনীতির অবস্থা এমনভাবে ভেঙে পড়েছে যে, সেখানে একদিকে বহু মানুষের চাকরি-বাকরি চলে গেছে এবং বিশেষ করে ক্ষুদ্র আ ব্যবসায়ী যারা, সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা একেবারে সর্বস্বান্ত হয়ে গেছে। কিন্তু তারা তার জন্যে দোষারোপটা বাইডেন সরকারকে করছে, ট্রাম্প সরকারকে করছে না। যদিও তার পিছনে কিন্তু আসল কারণটা ছিল ট্রাম্প সরকারের অবহেলা এবং তারা ১ম থেকেই যখন কোভিড শুরু হয়, তারপরে ২০২০ সালের গোড়া থেকেই কিন্তু ট্রাম্প বরাবর এই কোভিডের সংকটটাকে একদম খুব মানে সে লঘু করে দেখেছে এবং সবসময় এটা সে যে বলে একটা এসেছে যে এটা ভয়ংকর কিছুই না। পরিস্থিতি তৈরি করতে পারে সেটাকে সে কোনো স্বীকারই করতে সে কোনো চায়নি। সে কোনো গুরুত্ব দেয়নি এবং সে ১ম এ একদিন আমলে বলছে নিতে যে চায়নি। আমল দিতে চাইনি। একদিন বলছে যে এটা একটা ফ্লু, এটা কিছুদিন পরেই এটা শেষ হয়ে যাবে। এতে কোনো মানুষ মরবে না। তারপরে যখন সেটা হাতের বাইরে চলে গেল তখন সে নিজেই আবার মানে তার অ্যাবাউট ফেস করে সে বলছে যে এটা ভয়ংকর একটা জিনিস। মানে তার একটা পাগলের মতন মানে উন্মাদের মতন সে ৪ টে বছর রাজত্ব করে গেছে এবং কিন্তু মুশকিল হচ্ছে যে আমেরিকার একটা বিশাল সংখ্যক যেটা আমাদের দেশের মানুষ প্রায় কেউ জানেই না। কারণ ওই যে বললাম যে আমেরিকা সম্বন্ধে একটা মোহ এবং একটা মানে আমেরিকাকে একটা মায়াজাল হিসেবে বেশিরভাগ মানুষ আমাদের দেশে দেখে এবং মিডিয়াতে সেইভাবেই দেখানো হয়। ফলে আমাদের দেশের মানুষের কোনো ধারণাই নেই যে আমেরিকাতে অশিক্ষিত লোকের সংখ্যা কত বেশি এবং এদেশের মানুষের মধ্যে যে কোনো রকম মানে বিজ্ঞান চেতনা বা আধুনিকতা বলে কিছুই যে নেই, তারা সেটা মানে ধারণাই করতে পারে না। কুসংস্কারকেই তারা সবসময় বহন করতে চায়। কুসংস্কারকেই প্রাধান্য কুসংস্কারকে দিতে চায়। কুসংস্কারকে প্রাধান্য দেয়। তারা বিজ্ঞান বিরোধী কথাবার্তা বলে। তারপরে এখন এই সোশ্যাল মিডিয়া, এই Facebook আর Twitter আর WhatsApp আর এইসবের মাধ্যমে এমনভাবে চতুর্দিকে মানে উম উম বিজ্ঞান বিরোধী গুজব ছড়ানো হচ্ছে যে এই ভ্যাকসিন নাকি মানুষকে মেরে ফেলে, ভ্যাকসিন নাকি সমস্ত মাইক্রোচিপস শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে মানুষের শরীরের ভেতরে তার ডিএনএ এর গঠন পাল্টে ফেলে। মানে এমন সমস্ত অদ্ভুত মানে প্রোপাগান্ডা করা হয়েছে যে মানুষ একেবারে সম্পূর্ণভাবে বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। এবং তারপরে এখন এই তা আমি এখানে অর্থনৈতিক এই সময়ের বিপর্যয়। বহুল আলোচিত বাইডেন তো অনেক প্রগতিশীল কাজ করতে আগ্রহ দেখাচ্ছে। যেমনটি সর্বশেষ ইউএস সুপ্রিম কোর্টের যে বিচারপতি স্টিফেন ব্রেয়ার তিনি অবসরে যাবেন, তার সেই শূন্য পদে একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে বাইডেন মনোনয়ন দিবেন বলে ইচ্ছা প্রকাশ করছেন। এবং এটি সম্ভবত এটি যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে ইউএস সুপ্রিম কোর্টে এখন বাইডেনের যে মনোনয়ন, তিনি হবেন প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ বিচারপতি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারে কিন্তু রিপাবলিকানদের যে সিনেটে আছে যারা র‍্যাংকিং মেম্বার, তারাও কিন্তু তেমন মানে বিরোধিতা করতেছে না, আপত্তি করতেছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এইগুলো তো এইগুলো তো আছেই। এগুলো তো মানে ডেমোক্রেটিক পার্টির আ মধ্যে এই আ কিছুটা উদারতা এবং যেটাকে আমরা বলি ডাইভার্সিটি বা সমস্ত আ উম ধরনের মানুষকে উম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আ তাদেরকে অন্তর্ভুক্ত করা প্রশাসনে, সেই কাজগুলো ডেমোক্রেটিক পার্টির আ আ ইতিহাস হচ্ছে যে তারা অনেক বেশি করেছে রিপাবলিকান পার্টির তুলনায়। কিন্তু আ দুঃখের বিষয় আ ১ম কথা রিপাবলিকান প্রশাসনের সময়তেও উম আ একেবারেই যে আ উম অস অশ্বেতাঙ্গ মানুষকে প্রশাসনে আনা হয়নি সেটাও সত্যি নয়। তারাও এনেছে যদিও তাদের সংখ্যা কম। কিন্তু আবার ডেমোক্রেটিক পার্টির ইতিহাস হচ্ছে আপনি যদি দেখেন যে এদেশের যে মানে উম আ পুরনো যে ইতিহাস সেই ইতিহাস যদি ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে আব্রাহাম লিঙ্কন যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে শ্রেষ্ঠ ৩-৪ জন প্রেসিডেন্টের মধ্যে একজন বলা হয় এবং যিনি একজন। দাসপ্রথা ১ম রদ করার মতন এত বড় একটা
পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ফলে প্রথমত আমেরিকাতে 1861 থেকে 1865 পর্যন্ত সিভিল ওয়ার হয়েছিল এই দাস প্রথাকে কেন্দ্র করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে আব্রাহাম লিঙ্কনকে ওই হোয়াইট সুপ্রিম্যাসিস্টরা খুন করেছিল থিয়েটার হলের মধ্যে। সেই সব ইতিহাসের গল্প আমরা সকলেই জানি। তিনি কিন্তু একজন রিপাবলিকান ছিলেন। হ্যাঁ, আবার ডেমোক্রেটদের মধ্যে এই রেসিস্ট লোকেদের সংখ্যা একসময় এত বেশি ছিল, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে, যে সে বলে শেষ করা যায় না। সুতরাং এরা প্রত্যেককেই এই মানে আমেরিকার যে এই অন্ধকার ইতিহাস, তার সঙ্গে এরা প্রত্যেকেই অল্প বিস্তর যুক্ত। তবে হ্যাঁ, আজকে ট্রাম্পের মতন একজন মানে চরমপন্থী রেসিস্ট, একটা বর্ণ বৈষম্যবাদী, অত্যাচারী, কুৎসিত চরিত্রের, ব্যক্তিগত চরিত্রের একটা মানুষের তুলনায় জো বাইডেন অবশ্যই হাজার গুণে একজন অনেক বেশি মানুষ হিসেবে একজন অনেক উন্নত শ্রেণীর মানুষ বলে আমি মনে করি, এবং তার কাছ থেকে আমরা তার যে জীবনের ইতিহাস একটি যদি দেখা বিষয়, যায় আমরা দেখব। হ্যাঁ, এটা তো ইতিহাস স্বীকৃত যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য হুমকি শুধু নয়, সারা বিশ্বের শান্তি শৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমরা তো সবাই জানি, এই গত বছরের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যে জঙ্গি হামলা হলো, এবং সেই হামলার যে নেপথ্য একটা যে ষড়যন্ত্র ছিল ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির, সেগুলির ব্যাপারে একটা তদন্ত কমিটি হয়েছে, সিনেটের সিলেক্ট কমিটি। তারা ইতিমধ্যেই আপনি জানেন যে আরিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা এবং উইসকনসিনের যে ইলেকটোরাল কলেজ ভোটের যারা নীতি নির্ধারক, তাদেরকে নোটিশ দিয়েছে। তার কারণ তারা গোপনে বাইডেন যে জয়ী হয়েছে নির্বাচনে সেটাকে অস্বীকার করে ট্রাম্পই জয়ী হয়েছে সেই ধরনের সার্টিফিকেট দেওয়ার একটা প্রক্রিয়ায় ছিলেন, এবং তাদের মদদেই ট্রাম্পের ইঙ্গিতে ক্যাপিটল হিলে হামলা হয়েছিল। এই যে এখন ইনকোয়ারি হচ্ছে, সাবপিনা দেওয়া হয়েছে। এছাড়া আরো দুটি স্টেটকে নোটিশ দেওয়া হয়েছে যে তারাও ওই চক্রান্তের সাথে জড়িত ছিল। এই যে একটা বিষয়, যুক্তরাষ্ট্রকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, এবং এটা পরিচ্ছন্ন গণতন্ত্র, নির্ভেজাল গণতন্ত্র। এখানে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট এবং দুটি দলের অন্যতম রিপাবলিকান পার্টিরাই যেখানে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এর ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? এর ভবিষ্যৎ ভয়াবহ। আজকে যদি এর এর যদি বিচার না হয়, এবং এই বিচারের ফলে যারা এই 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 যে যেটাকে আমরা বলি অভ্যুত্থান বা কুডেটা, সেটার পিছনে যে সমস্ত জঙ্গি শ্বেতাঙ্গ বর্বর শক্তি যারা সেখানে গিয়ে হামলা করেছিল এবং ক্যাপিটল হিলকে দখল করে নেওয়ার চেষ্টা করেছিল, তাদের যদি বিচার না হয়, তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, এবং তার পিছনে কারা আসল যুক্ত ছিল সেই সমস্ত রাজনীতিবিদদের, এবং এবং তার পিছনে যারা টাকা ঢেলেছিল সেই সমস্ত কর্পোরেট শক্তিকে যদি চিহ্নিত না করা যায়, তাদেরকে যদি বিচারের আওতায় আনা না যায়, তারা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে আবার ভবিষ্যতে আমেরিকার গণতন্ত্র আবার ভূলুণ্ঠিত হবে, এবং আমেরিকার গণতন্ত্র এখন একটা অত্যন্ত সংকটকালীন অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং এই যদি বারবার করে বলছি 2022-এর অন্তর্বর্তী নির্বাচনে যদি কংগ্রেসে আবার রিপাবলিকানরা ক্ষমতায় ফিরে আসে, তাহলে অনেকেই মনে করছে যে 2024-এর যে আবার যে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তাতে রিপাবলিকান পার্টি আবার জয়ী হবে, এবং ট্রাম্পের মতো একজন মানে কুৎসিত চরিত্রের দানব আবার নির্বাচিত হবে, অথবা তাদের পার্টির এই এখন রিপাবলিকান পার্টি ক্রমশই আরো আস্তে আস্তে চরম থেকে চরমপন্থী আকার ধারণ করছে, এবং তাদের যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারা যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে আমেরিকার গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। এবং আমেরিকার গণতন্ত্র যদি ধ্বংস হয়, তাহলে তার সবচাইতে বড় ক্ষতিকর প্রভাব হচ্ছে যে আমাদের দেশে এই মতন এদের মতন শক্তি বা সমস্ত বিচ্ছিন্নতাবাদী বা যে সমস্ত উগ্রপন্থী শক্তি আছে, এরা সমস্ত জায়গাতে আরো বেশি তারা মদত পাবে, এবং আরো বেশি তারা তাদের নখদন্ত
বিস্তার করবার সুযোগ পাবে। এইটাই হচ্ছে আমাদের জন্য। আরেকটা জিনিস যেটা আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে যুদ্ধ বাধলে আর কি বিপদ হতে পারে? যুদ্ধ বাধলে তার সবচাইতে তার বড় প্রভাব আরেকটা আমাদের বিপদ অঞ্চলে কি পড়তে পারে? প্রভাব হচ্ছে অর্থনৈতিক প্রভাব, যেটার কথা বলতেই হবে। আজকে যদি রাশিয়া আ ওখানে যদি ইউরোপ এলাকায় যুদ্ধ শুরু হয়, যদি হয়, আশা করব ঈশ্বর আমাদের সেই বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে অর্থনীতির উপর তার যে প্রভাব পড়বে, জ্বালানি সংকট যেটা শুরু হবে এবং আমাদের মতন ছোট দেশ তারা যদি সেই জ্বালানি সংকটের আবার শিকার হয়, তাহলে বাংলাদেশ আজকে বহুকাল পরে বাংলাদেশ আবার একটু উন্নতির মুখ দেখছে। আবার সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। সেই রাস্তা থেকে আবার তাদেরকে উম মানে সেই সংকটের মধ্যে যদি পড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের অর্থনীতির অবস্থা এমনিতেই সাংঘাতিক রকমের খারাপ। আজকে যদি আবার নতুন করে জ্বালানি সংকট শুরু হয় তাহলে ভারতের মুদ্রাস্ফীতি যে আকার ধারণ করেছে সেটা যে কোথায় চলে যাবে ভাবতেও আমার ফলে অর্থনীতির ওপরে প্রভাবটা সবচাইতে বেশি পড়বে। রাশিয়া হচ্ছে পুরো ইউরোপের আ মানে আপনার এই জ্বালানি যেটা তেল, গ্যাস ইত্যাদি সরবরাহকারী সবচাইতে বড় শক্তি হচ্ছে রাশিয়া। আজকে যদি সেখানে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে সমস্ত ইউরোপের অর্থনীতি বিপর্যয় হবে। ইউরোপের অর্থনীতি যদি বিপর্যস্ত হয় তাহলে তার প্রভাব আমেরিকাতে এসে পড়বে এবং আমেরিকার অবস্থা এমনিতেই এখন খুব এবং এখানকার অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে সারা পৃথিবী তার প্রভাব মারাত্মকভাবে পড়তে বাধ্য। আসলে এটি একটা রাজনীতির খেলা। এখন এই রাজনীতির ডামাডোলে যত রকমের মিথ্যাচার আছে সেগুলিকে জনগণকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের পক্ষ থেকে ট্রাম্পের দল এখন করতেছে। একইভাবে একটি ইনফরমেশন আমি বিশ্ব বাংলা 24 টেলিভিশনে যারা দর্শক শ্রোতা সারা রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তার চেয়ারম্যান হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, যিনি বীর বিক্রম মুক্তিযুদ্ধের একটা অন্যতম শীর্ষস্থানীয় খেতাবপ্রাপ্ত কর্নেল অলি নিউ ইয়র্ক সফর করেছেন এবং গত সপ্তাহে ঢাকায় ফিরে গেছেন। ফিরে গণমাধ্যমকে তিনি বলেছেন যে গত 2 বছরে অর্থাৎ 2020 এবং 2021 সাল যখন করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব, যুক্তরাষ্ট্র তো বটেই, সে সময় নাকি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 3 লাখ মানুষ রাজনৈতিক প্রার্থনা করেছে। 3 লাখ মানুষ। এই যে একটা বিভ্রান্তিকর নির্যাতন তিনি যে করেছেন বাংলাদেশে ফিরে গণমাধ্যমের মাধ্যমে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে, এটা তিনি ফায়দা নিতে চাচ্ছেন যে 2 বছরে বাংলাদেশের 3 লাখ মানুষ যদি মেক্সিকো হয়ে চূড়াই পথে যুক্তরাষ্ট্র ঢুকে অ্যাসাইলাম চায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। অর্থাৎ বর্তমানে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সরকার, শেখ হাসিনার সরকার রয়েছে, তার ইমেজকে মানে এই ধরনের একটা মিথ্যাচার চালিয়ে ধ্বংস করার যন্ত্র, এটার নেপথ্যেও কিন্তু রাজনৈতিক অভিসন্ধি। সেটা কাছে এই কর্নেল বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত দুদিনে ইউএসসিআইএস এবং এই যে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট তাদের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে কিছুক্ষণ আগে আমি একটা ইনফরমেশন পেয়েছি, অফিসিয়াল ইনফরমেশন। 2020 এবং 2021 সালের ইনফরমেশন এখনো তাদের কাছে নাই, যেহেতু করোনার জন্য লোকবল জনবল কমছে। কিন্তু 2019 সালে যখন স্বাভাবিক ছিল পরিস্থিতি, সে সময় কিন্তু বাংলাদেশের 18,865 জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, যাদেরটা অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন, অর্থাৎ তারা গ্রিন কার্ড পেয়েছে। সেটা ছিল স্বাভাবিক অবস্থায় 18,865। আর 2020 আর 19-এ অস্বাভাবিক অবস্থা, মানুষের গতিবিধি লকডাউনে ছিল, অনেকে ঢুকতে পারেনি, শুধু সেন্ট্রাল আমেরিকার কিছু লোক জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করেছে। সে সময় কিভাবে 3 লাখ বাংলাদেশি যুক্তরাষ্ট্র ঢুকলো এবং তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা চাইলো। এই যে একটা মানে নির্জলা একটা মিথ্যাচার,
এগুলির ব্যাপারে আমার মনে হয় আরো পরামর্শ দেওয়া দরকার। বাংলাদেশের রাজনীতিকদেরও সজাগ হওয়া দরকার যে এই ধরনের মিথ্যাচার করে গণমাধ্যমে এই ধরনের তথ্য সরবরাহ করে সাময়িকভাবে হয়তো লাভবান হওয়া যাবে, বাহবা পাবেন তিনি, কিন্তু চূড়ান্ত বিচারে এটা কিন্তু মিথ্যা হিসেবেই সবার কাছে প্রতিফলিত হবে। কারণ আমি আরো এখানে যারা ইমিগ্রেশনের অ্যাটর্নি আছেন, বাংলাদেশিদের নিয়ে ডিল করেন, তাদের অন্তত ২ জনের সাথে আমি কথা বলেছি। তারা এটিকে উড়িয়ে দিয়েছেন, হাস্যকর বলেছেন এবং বলেছেন এটা একটা বড় ধরনের ভাওতাবাজি। যদি তিনি বলতেন যে ২ বছরে ২০,০০০ বাংলাদেশি অ্যাসাইলাম চেয়েছেন, তাহলেও সত্যের কাছাকাছি হয়তো থাকতেন। কিন্তু ৩ লাখ বাংলাদেশি, এটা কখনোই সারা বিশ্ব থেকে কোনো বছরই ৩ লাখ বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় চায়নি যুক্তরাষ্ট্রে। তো এই যে এইভাবে একটা উদ্ভট কথা বলে রাজনৈতিক ফায়দা হাসিলের যে একটা প্রবণতা রাজনীতিকদের মধ্যে, বাংলাদেশে একটা পিছিয়ে পড়া দেশের যেরকম যুক্তরাষ্ট্রেও ঠিক এখন ট্রাম্পের রিপাবলিকানরা সেই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। এসব থেকে আমরা অব্যাহতি চাই। আমরা চাই সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটুক, শুভ বুদ্ধির উদ্রেক হোক, এটা চাই। আর একটা বিষয় দাদা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে জানতে চাচ্ছি, যেটা আপনি ইতিমধ্যেই আলোকপাত করেছেন, যে মুদ্রাস্ফীতি, এই যে মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আরেকদিকে বাইডেন প্রশাসন থেকে দাবি করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে বেকার সমস্যা একেবারেই কমে গেছে। সুতরাং ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে আভাস দেওয়া হয়েছে গতকালকেই যে তারা নাকি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবে। এই যে এখন তো সব জিনিস নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেগুলির দাম কিন্তু দ্বিগুণ হয়েছে, সে তুলনায় কোনো মানুষেরই আয় বাড়েনি, অধিকন্তু অনেকের কর্মঘণ্টা কমে গেছে। তো এই অবস্থায় যদি আবার ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, এটাকে আপনি কিভাবে দেখেন? এটার নেপথ্যে আসলে কারণটা কি? ইন্টারেস্ট রেট যদি আবার এই সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আরো অর্থনীতির অবস্থা আরো খারাপ আকার ধারণ করবে। আসলে পুরো ব্যাপারটা এই যে মার্কিন অর্থনীতির যে মডেলটা, সেই মডেলটাতে চিরকালই আমরা দেখছি যে সেখানে সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই। সাধারণ মানুষেরা হচ্ছে একটা দাবা খেলার ঘুঁটির মতো। আমাদেরকে ব্যবহার করা হয়, আমাদের ব্যবহার করে তারপরে রাজা আর মন্ত্রী তারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে। আমাদের এই হচ্ছে এখানকার ভূমিকা। এই যে আজকে আমেরিকার যে ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিং সিস্টেমে এই যে ইন্টারেস্টের কথা আপনি বলছেন, আজকে আমেরিকার ব্যাংকে আপনি জানেন, আমি জানি, আমরা যারা দীর্ঘকাল এদেশে বসবাস করছি আমরা জানি যে আমেরিকার ব্যাংকে টাকা রাখলে কোনো সুদই পাওয়া যায় না। এটা কেউ বিশ্বাসই করবে না। আজকে আমাদের দেশের এখনো এই সংকটকালীন অর্থনীতির মধ্যেও আমাদের মতো গরিব দেশে এখনো ব্যাংকে টাকা রাখলে আমরা হয়তো আগের মতো হয়তো ৫%, ৬%, ৭% সুদ হয়তো আমরা পাই না। কিন্তু আমরা কিছু একটা সুদ আমরা পাই। বা আজকে যদি কেউ ফিক্সড ডিপোজিটে কেউ একজন টাকা রাখে, একজন অবসরপ্রাপ্ত মানুষ যদি টাকা রাখে যার উপরে তার বাকি জীবন কাটবে, সে তার থেকে যে সুদটা পায় তাতে তার খরচ চলে এবং খুব ভালোভাবে না চললেও মোটামুটিভাবে সে জীবন নির্বাহ করতে পারে। আমেরিকাতে ব্যাংকে টাকা রাখলে কোনো সুদই পাওয়া যায় না। মানে কোথাও হয়তো 0.25%, কোথাও হয়তো 0.5%, হ্যাঁ? বা আপনি যদি ১৫ বছর ২০ বছরের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, আপনি হয়তো ১% সুদ পেতে পারেন। এবং সেটাও ওরা আরো বেশি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে অর্থনৈতিক যে মডেলটা, সেই মডেলে পুরো ব্যাপারটাই পরিচালনা করছে বড়, বড় কর্পোরেশন, ব্যাংকিং কর্পোরেশন গুলোর হাতে, ব্যাংকগুলোর হাতে এত প্রচন্ড ক্ষমতা যে তারা এদেশের সরকারকে লবিং করে, প্রভাবিত করে যেকোনো আইন তাদের পক্ষে পাস করিয়ে নিতে পারে। যুদ্ধের কর্পোরেশন গুলো তারা তাদের লবিং করে যেকোনো ধরনের যুদ্ধের পক্ষে, অস্ত্র বিক্রির পক্ষে যেকোনো আইন পাস করিয়ে নিতে পারে। ইমিগ্রেশন বিরোধী যে সমস্ত শক্তি আছে তারা ওয়াশিংটনে লবি করে কংগ্রেসে সেখানে তাদের পক্ষে আইন পাস করিয়ে নিতে পারে। বড়, বড় কর্পোরেশন গুলো এদেশের সবচাইতে যে বিশাল, বিশাল কর্পোরেশন গুলো তারা কোন রকম ইনকাম ট্যাক্স দেয় না। অথচ আপনাকে আমাকে সবসময় দিতে হয়। তার পক্ষে তারা আইন পাস করিয়ে নিতে পারে। অর্থাৎ এই যে জিনিসগুলো হচ্ছে, যেকোনো জিনিস সেই জিনিসগুলোর পেছনে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক মডেলটা কাজ করছে সেই মডেলটা যে সাধারণ মানুষের জন্যে কতখানি ক্ষতিকর, কতখানি ভয়ানক, তাদের জীবনটাকে যে কিভাবে সেই মডেলটা ধ্বংস করে দিচ্ছে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ আমাদের দেশে
ঠিক সেই মডেলটাই আজকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। ভারতে তো একেবারেই চাপিয়ে অর্থাৎ দেওয়া হয়েছে। অর্থাৎ 1% মানুষের স্বার্থে 99 ভাগ মানুষের স্বার্থের কথা একেবারেই ভুলে যাচ্ছে। যখন যে দল ক্ষমতায় আসে, সেটা যুক্তরাষ্ট্র হোক, বাংলাদেশে হোক, ভারতে হোক, কিংবা যুক্তরাজ্যে হোক, যেখানেই হোক, সব জায়গায় একই অবস্থা। তো এই অবস্থা থেকে আমাদের সময় প্রায় শেষের দিকে দাদা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিশেষ করে এই যে সামনের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রে, সেখানে জনগণের প্রতিনিধিত্বকারী এর মধ্যেও যারা জনগণের কথা ভাবে, খেটে খাওয়া মানুষের কথা ভাবে, তাদের বিজয় ত্বরান্বিত করার জন্য অভিবাসী সমাজের যারা সিটিজেনশিপ নিয়েছে, তাদের আসলে কি করা উচিত? আপনার পরামর্শ কি? খুব সংক্ষেপে বলুন, আমাদের তাদের সময় কাছে প্রায় শেষ। হ্যাঁ, এটা একটা বিশাল আলোচনার বিষয়। আজকে তো অত কথা বলা যাবে না। কিন্তু এই প্রত্যেকটি ক্যান্ডিডেট যারা সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন, তাদের নির্বাচনে যাতে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তার জন্যে তাদের সম্পর্কে জানতে হবে এবং তাদের যে সমস্ত নীতি রয়েছে, যে কাজগুলো তারা করতে চাইছেন, সেগুলোর বিষয়ে মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। আর বিপক্ষে যে সমস্ত কর্পোরেট শক্তির যেসব ক্যান্ডিডেটরা রয়েছে, তারা নির্বাচিত হলে যে সাধারণ মানুষের কতখানি বিপদ ঘনিয়ে আসবে, এসব সাধারণ মানুষকে, অভিবাসীদেরকে সতর্ক করে দিতে হবে, সচেতন করে দিতে হবে। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয়ে, যেহেতু নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, আমাদের মানুষজনকে, সাধারণ মানুষকে তাদের সত্যিকারের বন্ধু কে এই দেশের পার্সপেক্টিভে, সেটা ঠিক কথা। আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা আরো বিশ্লেষণমূলক, পর্যালোচনামূলক কথা নিশ্চয়ই আপনার সাথে বলবো। সেই অপেক্ষায় থাকলাম, এবং একইভাবে আমি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের দর্শকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, শ্রোতাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে বাংলাদেশ বহু বছর পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। সেই দেশটাকে আবার পিছিয়ে দেওয়ার জন্য এই নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে ৭১-এর পরাজিত শক্তি তথা জামাত শিবির রাজাকারেরা আবার একটা অপচেষ্টা শুরু করেছে, অপপ্রচার করতেছে, এবং তারা মোটা অর্থ ব্যয় করে মার্কিন কংগ্রেস এবং হোয়াইট হাউস পর্যন্ত দেন দরবার চালাচ্ছে। একে প্রতিহত করার জন্য ৭১-এর চেতনায় উজ্জীবিত প্রতিটি প্রবাসী একযুগে কাজ করবেন, নিজ নিজ এলাকার কংগ্রেসম্যান, সিনেটরদের সাথে কথা বলবেন যে বাংলাদেশের সত্যিকার অবস্থা তারা তাদেরকে অবহিত করলে নিশ্চয়ই তারা ওই টাকা খেয়ে তারা নিশ্চয়ই বিভ্রান্ত হবে না। বাংলাদেশ যাতে প্রগতির পথে, উন্নয়নের পথে এগিয়ে চলার এই গতি থেকে বাধাহত না হয়, ব্যাঘাতপ্রাপ্ত না হয়, সেজন্যই আমাদের সবাই সচেষ্ট থাকতে হবে। সেই আহ্বান, সেই অনুরোধ জানিয়ে, এবং আবারও পার্থ দাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে এই পর্বের সমাপ্তি ঘটাচ্ছি। ভবিষ্যতে আবার নিশ্চয়ই অন্য কোনো অতিথিকে সহ আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। শুভরাত্রি।